তাদের অভাব অনটন নেই, কারণ চলচ্চিত্রে সবাই কিন্তু না খেয়ে থেকে অভিনয় করতে আসে। অনেকে বড় লোকের ঘর থেকেও এসেছে, অনেক নাম করা ফ্যামিলি থেকেও এসেছে, তাদের হয়তো প্রবলেম নেই। কিন্তু ভাই আমি তো না খাওয়া মানুষ, আমার তো প্রবলেম হচ্ছে। আমার জুনিয়র শিল্পী যারা না খাওয়া মানুষ তাদের তো প্রবলেম হচ্ছে। তো আমাদের সরকার যদি না দেখে কে দেখবে আমাদেরকে? নাহলে এক কাজ করুন, আমাদেরকে গুলি করে মেরে ফেলুন, তাহলেই হয়ে যায়। আপনারা আসুন, আজকে নিশা এবং জায়েদ খান যদি এই শিল্পী সমিতিতে আসে, আপনাদেরকে আমি কথা দিলাম যে আমি এদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবই চাই। আপনারা ওদের জন্য দোয়া করবেন, নিশা এবং জায়েদ খানের জন্য, এবং আরও যারা আছে আমাদের সিনিয়র শিল্পী, যেমন রাজাক মামা একটু অসুস্থ, ফারুক মামা অসুস্থ, পারভেজ মামার শরীর ভালো, তারপরেও ওনার বয়স হয়েছে, কবির তার একটু বয়স হয়েছে, এটিএম মামারও বয়স হয়েছে, একটু শরীরটা খারাপ। আপনারা সবাই ওনাদের জন্য একটু দোয়া করবেন যেন ওনারা সুস্থ থাকে এবং ওনারা যেন আমাদেরকে একটু পরিচালিত করে, তাহলে আমরা সুন্দরভাবে চলতে পারি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি ওনার বক্তব্যের একটু ব্যাপারে আমি প্রতিবাদ করছি। সেটা হচ্ছে যে শিল্পীরা কখনো দিতে হয় না, শিল্পীরা কখনো বয়স্ক হয় না। শিল্পীরা সারা জীবনে চিরসবুজ থাকে। এখানে আমি বিশ্বাস করি না, এখানে বিশ্বাস করি যারা তারা চিরতরুণ, চিরসবুজ। আমি রানা শাহ ভাইকে অবশ্যই তার কথাটাকে মনে মনে বলুন, উনি প্রত্যাহার করে নেন। এখানে বয়স্ক বলে কেউ নেই, এখানে যারা বসে আছে আমি প্রত্যাহার করব। ধন্যবাদ। আমি মাঝখানে কথা বলছি, সরি। আমি একটি ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে যে গাছে যখন ফুল ফোটে, তখন ভ্রমণকে কিন্তু ইনভাইট করতে হয় না, মৌমাছিকে ইনভাইট করতে হয় না। ফুলের মতো না যে আপনার যদি রিভার্স ওয়েতে যান, যেরকম কিনা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এর আগেও কয়েকবার চেষ্টা করেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, কিন্তু সেই প্রত্যাশাটি আমাদের পূরণ হয়নি। নানা সাহেব এই কারণে বলেছেন যে এরপরে যদি যায় এবং নিশা প্যানেল পাস করে আসে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবে। আমি সেটা সাথে একটু কথা বলতে চাই, যেটি একটু আমি উদাহরণ শুরু করেছি, যে আমাদেরকে নিয়ে যাবেন কি যাবেন না সেটি পরের ব্যাপার। আমরা আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে প্রধানমন্ত্রীর কানে পর্যন্ত যায় যে শিল্পীদের অবস্থা এরকম, আমাদেরকে সেটা করতে হবে। আর একটু কথা, আজকে এখানে যারা আমরা সিনিয়র আছি, তার পাশাপাশি আমার সাথে অনেক সিনিয়ররাই আছে। দুঃখজনক হলো সত্যি, যারা ফেসবুক যারা দেখবেন যে ফেসবুক খোলার সাথে সাথে কয়েক হাজার হিরোইন, কয়েক হাজার হিরো, এক এক করে যদি জিজ্ঞেস করে তারাতে বলবে যে 10টি ছবি সেটাও নেই, ও বলবে তারাতে 20টি ছবি সেটাও নেই, অথচ সেই ধরনের হিরো বা হিরোইনের একজনও আগমন আজকে এখানে নেই। তাতে আমি একটি বিশ্বাস করি এবং বলতে চাই, আমরা ফিল্মকে সার্ভ করেছি, আমরা ফিল্মকে দিয়েছি, ফিল্ম আমাদেরকে দিয়েছিল। এখন ছেলে মেয়েদের অবস্থা, আমি আবারও বলবো, এখন ছেলে মেয়েদের অবস্থা হচ্ছে তারা ফিল্ম থেকে খুশি সবকিছু নিতে চায়, তারা কিছুই দিতে চায় না। দেওয়ার যদি মন মানসিকতা থাকতো তাহলে আসলে আমার এখানে আসা উচিত ছিল। তাদের সেই ধরনের ইচ্ছা নেই। এবং আমি এখানে যারা গত 20-25 বছর ধরে যারা আমরা একসাথে কাজ করছি, তারা এখানে যারা বসে আছেন তারা প্রত্যেককে চেনে, কিন্তু নতুনদের হাতে যাদের হাতে 10-20টা ছবি আছে, আমি নাম জড়িয়েও বলি, কেউ কাউকে চিনবেন বলে আমি বিশ্বাস করি না। তারা ওদিকেই চিনবে, ওদিকেই থাকবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের বিচরণ ঘটেনি এবং আমি চাই না এবং আমরা কেউ চাই না তাদের বিচরণ এই এফডিসির মতন পবিত্র জায়গায় ঘটুক। তো এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন নতুন হবে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে উপস্থিত আমার দর্শক ভাই ও বোনেরা,
জানাই সালাম। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, আসলে সবার বক্তব্যে কিছু না কিছু মূল কথা তুলে ধরেছেন। আমি বলতে চাচ্ছি, এখানে যারা আছেন রুবেল যে কথা বলেছে, আজকে বর্তমান চলচ্চিত্র যেখানে শিল্পীরা কাজ করছে, নতুন জেনারেশনের যারা কাজ করছে, তাদের এখানে উপস্থিতি নেই। আমি বলতে চাই সিনিয়র শিল্পী হিসেবে যে তারা কিন্তু এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছেন, এই চলচ্চিত্রের মাধ্যমে তারা কিন্তু পরিচিতি পেয়েছেন। সো তারা কেন নেই? তাদেরকে কোনো এই ইন্ডাস্ট্রির জন্য, শিল্পী সমিতির জন্য কোনো ভালোবাসা নেই, না কোনো আগ্রহ নেই। আরেকটা কথা বলতে চাই, এখানে সবসময় বলা হয় ইন্ডাস্ট্রি শুধুমাত্র বাংলাদেশ, প্লিজ শুধুমাত্র বাংলাদেশেই শুনি। একটু বয়স হলে আন্টি আসসালামু আলাইকুম, আঙ্কেল আসসালামু আলাইকুম। না, আন্টি বলতে শিল্পীদের কোনো আন্টি টাইটেল নেই, আঙ্কেল টাইটেল। বয়স সবারই হবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সুন্দর পৃথিবীতে। আমি হয়তো আপনাদের আগে জন্ম নিয়েছি, সেই জন্য আমার বয়স বাড়ছে। আপনারা হয়তো এখন জন্ম নিয়েছেন, সেই জন্য আপনারা এখন ছোট। আমার এটা বারবার প্রকাশ করার কোনো উদ্দেশ্য নেই। এখানে সিনিয়র আছেন, আমরা খুব জুনিয়র। কেউ মাঝে মাঝে বলেন, আপা আমি অনেক ছোটবেলায় আপনার ছবি দেখেছেন। আমি অবাক হয়ে তাকিয়ে করি, ছোটবেলায় যখন দেখেছেন বেশ করেছেন, কিন্তু এখন তো আপনি আমার সামনে আমার থেকে অনেক বড়। আমি কি কথাটা খারাপ বলেছি? এখানে আমার অনেক ভালোবাসার ভাই বোনরা আছেন। আমি অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে চলছি। আজকে এই ইন্ডাস্ট্রি ছিল না। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছি, তখন এই ইন্ডাস্ট্রিতে শুধু এক নম্বর ফ্লোরে আমার জীবনে প্রথম ছবির শুটিং। আমি হিরোইন হিসেবে এখানে কাজ করেছি। আমি কাজ করতে করতে কোন দিক দিয়ে যে তারা চলে গেছে, কোন দিক দিয়ে সময় পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমার মনে হয় সেই সময়ে আমি এখনো আছি। এবং আমাদের শিল্পী ভাই বোনরা যারা আছেন, সবাই অনেকেই অনেক কথা বলেন, কিন্তু কাজ কতটুকু কে করেন এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না। তবে যারাই আসবেন, আমার ছোট ভাই নিশা সওদাগর, আমার ছোট ভাই জাহিদ খান, ওনারা যে প্যানেলটা তৈরি করেছেন, এখন আমরা সবাই মিলিতভাবে সবাই যদি একত্রে হাত বাড়িয়ে সমস্ত শিল্পী, কলা কুশলীরা আমরা যদি একের উপরে হাত ধরে শক্তভাবে ধরে রাখি, তাহলে মনে হয় আমরা এগিয়ে যেতে পারবো। এবং আজকে আমাকে তারা এখানে এনেছেন বলবার জন্য, আমি সারা জীবন আপনাদের সঙ্গেই চলাফেরা করি, আপনাদের সঙ্গে মিশে, আপনাদের সঙ্গেই কাজ করি। আমার মন পড়ে থাকে এই চলচ্চিত্রে, এই এপিসিতে। আমি যদিও ক্ষণিকের জন্য বাসাতে, কিন্তু আমার মনটা পড়ে থাকে এখানে। আমাদের সহশিল্পী ভাইরা আছেন, এখানে অসহায় শিল্পী প্রচুর আছেন, যারা সারাটা জীবন করে কাজ করে গেছেন আমাদের আশেপাশে, কিন্তু এতটুকু সম্মান তারা পায়নি। এতটুকু তাদেরকে অসুস্থ হয়ে পড়ে থাকেন, তারা যে বিনা চিকিৎসা মরে যান, অবেলা না খেয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকে। আমাদের কর্তব্য আমরা সিনিয়র জুনিয়র মিলে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। কারণ একটি কথা মনে রাখতে হবে, তারাও কিন্তু আমাদের মতন মানুষ। আমরা হয়তো বড় শিল্পী হয়েছি, তারা ছোট্ট কাজ করে খাচ্ছে, কিন্তু আমাদের চোখে আমাদের মনে করতে হবে তারাও আমাদের চোখে শিল্পী, তারাও শিল্পী, তাদের হক বলে এই ইন্ডাস্ট্রিতে। আমরা শুধু এখানে একটি সুন্দর বাড়ি তৈরি করে বাড়ি তৈরি করে হবে না। বাড়ির আসবাবপত্র যদি বাড়িতে না থাকে, তাহলে সেই বাড়ির কোনো মূল্য নেই। সো আমি বলবো, চলচ্চিত্র নায়ক নায়িকা দিয়ে, ভিলেন দিয়ে চলচ্চিত্র চলে না। চলচ্চিত্র চলে আংশিক আশেপাশে শিল্পী চলচ্চিত্র নায়িকা যখন কাজ করে, তখনই চলচ্চিত্র চলে। আমার একটি অনুরোধ বিশাখকে, আমার ভাই জাহিদকে, যে এই শিল্পী সমিতি অনেক বছর ধরে অনেকেই আসছেন, অনেকেই যাচ্ছেন, অনেকেই প্রতিশ্রুতি দেন, এই করবো ওই করবো, কিন্তু শেষ পর্যায়ে তারা যখন বসে যান, পাস করার আগে অনেক কথাই বলে, পাস করার পর কিন্তু কারো কোনো ঠিকানা নেই। এটা যেন না হয়। এবং আমরা এখানে যারা
যে আমি কিন্তু অনেক আগে থেকেই কাজ করছি, আমার কিন্তু কোনো গডফাদার নেই, অনেকেরই গডফাদার আছে, আমার কোনো গডফাদার নেই। আমার আল্লাহ, আমার বাবা নেই, মা নেই, আমার বোন, দুটো বোন মারা গিয়েছে, আমি একা, আমার একটি মেয়ে, আমার কিন্তু আমাকে সাহায্য করার মতো ইন্ডাস্ট্রি থেকে। আজকে চলচ্চিত্র শিল্পীদের মিলন মেলা যেটা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি আমার এই 20 বছরের অভিজ্ঞতা আমি যেটা দেখতে পাচ্ছি আজকে, সেটা চলচ্চিত্র শিল্পীদের মিলন মেলা নয়, এটা মহা মিলন মেলা। এটাকে আমি বলবো মহা মিলন মেলা। এটা শুধু মিলন মেলা নয়, আজকে আমরা মঞ্চে দেখছি, আমরা সামনে টেবিলে দেখছি, সামনে দেখছি, পুরো স্টেজের ভিতরে দেখছি যে শিল্পী আর শিল্পী, এত শিল্পীর আবির্ভাব, এত শিল্পীর সমাবেশ আমরা পূর্বে কখনো দেখিনি। এই জন্য আমি সত্যি আজকে নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত মনে করছি যে ইন্ডাস্ট্রি, আমাদের শিল্পীরা, আমরা যদি শিল্পীদের ডাকা হয়, শিল্পীরা যদি এক জায়গায় বলা হয়, তাহলে আমরা সবাই আসতে পারি। কেউ কিন্তু কোনো খবর রাখে না, কেউ কথা রাখে না, কেউ খোঁজ রাখে না। আজকে জায়েদ এবং মিশা আমাদেরকে স্মরণ করেছে। আজকে আমরা এই মহামিলন মেলায় আমরা অবতীর্ণ হয়েছি, কানায় কানায় আমাদের ফ্লোর পূর্ণ হয়েছে। আমি শুধু মিশা তো মিশাই, আমি শুধু জায়েদের একটি কথা বলবো। জায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাইয়ের বন্ধু, একসাথে পড়তো, ক্লাসমেট। একদিন আমার ছোট ভাই 3 মাত্র আমার ছোট ভাইয়ের অ্যাডফর্ম ছিল, তো সেই অ্যাডফর্ম থেকে দেখলাম একটা ছেলে বিস্কুটের অ্যাড করছে, বিপাল বিস্কুট। আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম ছেলেটা কে, বলে যে ভাই এটা জায়েদ, বললাম আমার ক্লাসমেট, আমরা ইউনিভার্সিটি একসাথে পড়ি। আচ্ছা, সেই জায়েদ পরে চলচ্চিত্রে আসলো, জায়েদকে দেখলাম, জায়েদকে চিনলাম। এর মধ্যে জায়েদ আর্মিতে চান্স পেল, সেনাবাহিনীতে চান্স পেল, সেনাবাহিনী জয়েন করলো। করার পরে শুধুমাত্র সিনেমার পাগল হয়ে সিনেমার জন্য সে চাকরিটা ছেড়ে দিয়ে সে সিনেমার নায়ক হবে, সিনেমার নায়ক হওয়ার জন্য সে চলচ্চিত্রে আসবে। কতখানি চলচ্চিত্রকে একটা লোক ভালোবাসলে তার জীবনের এত বড় একটা অর্জন সে ছেড়ে আসতে পারে, যা একটা জ্বলন্ত প্রমাণ। সেটা গেল। আমরা যখন প্রযোজক সমিতি থেকে আমাদের চলচ্চিত্র পাইরেসিতে আক্রান্ত, অশ্লীলতা আক্রান্ত হয়ে যখন একদম শেষের দিকে, সেই সময়টা আমরা চলচ্চিত্র প্রযোজক সমিতি থেকে উদ্যোগ নিলাম এই পাইরেসি নির্মূলের জন্য। টাস্ক ফোর্স হলো, আমাদের প্রযোজক সমিতি থেকে আমাদের কমিটি করা হলো, সরকার থেকে কমিটি করা হলো। জায়েদ কিন্তু কোনো কমিটিতে ছিল না, কারণ সে শিল্পী। আমরা যখন এই পাইরেসি নির্মূলের জন্য পথে পথে ঘুরছি, মাঠে ঘাটে ঘুরছি, বাজারে ঘুরছি, বন্দরে ঘুরছি, দোকানগুলো রেট দিচ্ছি, তখন যে পিছন থেকে যে সাপোর্টটি প্রশাসনের পেয়েছি, এই একমাত্র জায়েদ যে সম্পূর্ণ আজকে চলচ্চিত্রকে বাঁচানোর জন্য সম্পূর্ণ সহযোগিতা জায়েদ এককভাবে করেছে। র্যাব থেকে, পুলিশ থেকে সহযোগিতা করে তার বাস্তব প্রমাণ আমি বেশি সময় নেব না, ছোট্ট একটা কথা বলে আমি শেষ করবো। সেটি হচ্ছে যে আমি সখীপুরে একটা থানার সামনে, টাঙ্গাইল জেলার থানার সামনে আমাদের পাইরেসি টিম নিয়ে আমরা গেছি। সেখানে ঠিক 3 লক্ষ সিডি আমরা সেখানে আমরা ধরার পরে সেখানে মার্কেট এবং স্থানীয় লোকজন এক হয়ে উল্টা আমাদের বিরুদ্ধে থানায় কেস দিয়ে আমাদেরকে ডাকাত সাজিয়ে থানায় এবং তাদেরকে সহযোগিতা করে আমাদেরকে হাজতে ভরার একটা লাইন চলে আসছিল, একটা মানে একটা ওয়ে চলে আসছিল যে আমাদেরকে উল্টা কিনে আমাদেরকে ডাকাতি মামলায় আমাদেরকে দিয়ে দিচ্ছে। কোনো উপায় নেই। আমি জায়েদকে ফোন করলাম, জায়েদ আমাদের তো এই অবস্থা। জায়েদ ফোন করার পরে উল্টা সেই সমস্ত যাদের যে সিডি 3 লক্ষ ধরা হলো, এই সিডি সহ যাদের কাছে ধরা হয়েছে, যারা এই পাইরেসি চোর, তাদেরকে ধরে এনে থানায় দিয়ে মামলা করে আমাদেরকে পুলিশ মেইন রোড পর্যন্ত গাড়ি দিয়ে ওনাদের ফোর্স দিয়ে আমাদেরকে
আগায় দিয়ে গেছে। এই হচ্ছে জায়েদের ভিতরে, আর বেশি কথা বলার দরকার নেই। জায়েদকে ভোট দিন। এই যে মিলনরা, এই যে আমাদের খোঁজ নিয়েছে, এই যে আমাদেরকে মিশা খোঁজ নিয়েছে, আমাদেরকে ভোট দিন, ওদেরকে ভোট দিন, নির্বাচিত করেন। ইনশাআল্লাহ ওরা আজীবন আমাদেরকে মনে রাখবে। ধন্যবাদ সবাই। সমর্থন করছি এবং আমাদের ভালোভাবে পাশ করে এটা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দুজনকে। এবার বক্তব্য রাখবেন আমি রূপে। আজ থেকে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। আমার যে অবস্থা আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত, যার জন্য, যার কল্যাণে, যার মাথা, যার হাত একটি মাথার উপর ছিল উপর আলার পরে, যার বিনিময় আমি আজকে রুমে যেতে পেরেছি, আমার রুমের নামটি আজকে এসেছে, যার কল্যাণে সেই শ্রদ্ধেয় আমার বড় ভাই সোহেল রানা ভাইয়া, উনি এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন। আপনারা সকলে জানেন উনি অসুস্থ ছিলেন। আমি আশা করবো সকলেই একটু চুপ করে ওনার কথা শুনতে হবে, যেহেতু ওনার গলায় সমস্যা ছিল, কথা বলার ওনার সমস্যা একটু হবেনি। তারপরে যেহেতু আমি বিশ্বাস করি যে জায়েদের অনুষ্ঠান ছাড়া আমারও অনুষ্ঠান হলে ভাইয়াকে আনা যেত না। এটা আমার অনুষ্ঠান হলে ভাইয়াকে আনতে পারতাম না আমি। তখনই জায়েদকে বলছিলাম, ভাইয়া তুই আসে অনেক সৌভাগ্যবান, ভাইয়া তোকে কতটুকু আদর করে যে এই ভাইয়া অপারেশন থেকে আসছে কিছুদিন আগে, অ্যাপোলো হাসপাতালে ছিলেন উনি। তো সেইখানে ভাইয়া চলে এসছে। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো প্লিজ ওনার বক্তব্যটা শোনার জন্য, এবং প্লিজ তখন দয়া করে আপনি চুপ থাকবেন। ধন্যবাদ সবাই। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে বিএসসি হলে আমি হাসপাতাল থেকে এসেছি। ডক্টর বলেছিল যে 7 দিন কথাই বলবে না, আর এরপরে 21 দিন তুমি দু একটি কথা বলতে পারো, এর চেয়ে বেশি কিছু বলতে পারবে না। আমার ঢোকার পরে গণ্ডগোলটা ছিল, লেজার দিয়ে সার্জারি করা হয়েছে। সে কারণের জন্য আমাকে 21 দিন আগে শেষ হয়নি, আজকে বোধহয় 14 দিন। তারপরেও আমি আপনাদের ডাকে, আপনাদের কাছে এসে ডক্টরের নির্দেশটি না মেনে 2-4টা কথা বলছি। কথা অনেক ইচ্ছে ছিল আপনাদের সাথে এতদিন পরে দেখা করার পরে, যে আমি অনেক কথা আপনাদের সাথে বলবো, কিন্তু সে সুযোগ আল্লাহ আমাকে যদি আবার দেয়, আমি নিশ্চয়ই আপনাদের কাছে আবার মন থেকে কথা বলব। আজকে আমাকে ছোট করে বলা হয়েছিল যে আপনি আসেন, 2 মিনিট আমাদের মধ্যে থাকেন এবং 2 মিনিট পরে আপনি চলে যাবেন। আমি ঠিক জানতাম না যে আজকে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, এবং একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ অনেক অনেক পরিচিত জন, চেনা জন, জানা জন, তাদের সাথে আমার আজকে অনেক দিন পর দেখা হয়েছে। আমি অনেকের বক্তব্য শুনেছি, এই বক্তব্য নিয়ে আমি আজকে কিছু বলবো না, কারণ বক্তব্য যখন দেওয়া হয় তখন সবসময় খুব সুন্দর করে দেওয়া হয়, খুব হৃদয়গ্রাহী করে দেওয়া হয়, যা মানুষের হৃদয়কে আঘাত করে। এবং সাধারণভাবে দেখা যায় যে কোনো বক্তৃতার মঞ্চ থেকে যখন কিছু বলা হয়, সেখানে স্বপ্নের মতো কিছু ভবিষ্যতের কথা ইঙ্গিত করা হয়। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলব, সেটি হচ্ছে যে স্বপ্ন মানুষ কিন্তু
দুরকম দেখে। আমি আবার বলছি কথাটা, যে স্বপ্ন মানুষ দুরকম দেখে। একটা স্বপ্ন দেখে মানুষ ঘুমের ঘোরে, আর একটা স্বপ্ন দেখে মানুষ জেগে জেগে। আমরা ঘুমের ঘোরে যে স্বপ্নটা দেখি, যত সুন্দরই হোক, সেই স্বপ্নটা কিন্তু 2-3 মিনিটের বেশি থাকে না। হয়তো পরের দিন সকালবেলায় সেই স্বপ্নটাকে আমরা আর মনে রাখতে পারি না। স্বপ্ন আসলে সেটাই, যেটা আপনাকে তাড়িত করবে, দিনের ঘুম নষ্ট করবে, রাতের ঘুম নষ্ট করবে, এবং যে কাজের জন্য আপনি স্বপ্ন দেখছেন সেই কাজটাকে করার জন্যে আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। সেটাই হচ্ছে সত্যিকার স্বপ্ন। আমি আজকে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের সাথে একমত হয়ে বলব যে তারা যেন ঘুমের স্বপ্ন আমাদের না দেখিয়ে থাকে, তারা যেন জেগে থাকার স্বপ্ন দেখিয়ে থাকেন। আমরা জেগে থেকে স্বপ্ন দেখতে চাই, জেগে থেকে আমরা আমাদের জীবনের কাজগুলো করতে চাই, জেগে থেকে আমাদের জীবনের যে কল্পনাগুলো আছে সে কল্পনাগুলোকে বাস্তবায়ন করতে চাই। কাজী মিশা এবং জায়েদ, তোমরা যে কথা বলবে বা বলেছ, যে স্বপ্নের কথা বলবে বা বলছ, আগামী দিনে সেই সুন্দরের কথা বলেছে বা বলছ, সেগুলো যেন রাতের স্বপ্ন না হয়, সেগুলো যেন দিনের স্বপ্ন হয়। এইটা যেন আমাদেরকে সবসময় আমরা মনে রাখি। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে বক্তৃতার মঞ্চে যারা কথা বলেন বা যারা শোনেন, বক্তৃতার মঞ্চে কথা বলে অনেক দিনের অভ্যাস আমার। আমি জানি কোন কথা বললে আপনারা তালি দেবেন, আমি জানি কোন কথা বললে আপনারা তালি দেবেন না। তো জীবনের যে প্রান্তে আজকে আমরা দাঁড়িয়ে আছি, তখন আমার মনে হয় যে মিথ্যে কথা বলে, মিথ্যে আশ্বাস দিয়ে, স্বপ্ন দেখিয়ে আপনাদের কাছ থেকে তালি নেবার সময় বোধহয় আমার ফেরার নয়। আমার এখন স্বপ্ন হচ্ছে, যে জায়গা আমাকে নাম দিয়েছে, আমাকে ঘর দিয়েছে, আমাকে বাড়ি দিয়েছে, আমাকে গাড়ি দিয়েছে, আমাকে নারী দিয়েছে, অর্থাৎ আমার স্ত্রী, এর বাইরে কিছু নেই। তার সেই সব জিনিসগুলো যেখান থেকে আমি পেয়েছি, আজকে আমাকে সারা বাংলাদেশের মানুষ জানে আমি শোভেরানা, সেটাও বাংলাদেশ চলচ্চিত্র জগৎ আমাকে দিয়েছে। কাজে এই ঋণ কিন্তু আমি শোধ করতে পারবো না। কিছু কিছু ঋণ মানুষ শোধ করতে পারে না। সবাই বলে যে আমি ঋণ নিয়ে মারা যাব না। ইদানিংকালে আমার মনে হয় যে কথাটা সত্যি নয়, কারণ ঋণ নিয়ে মারা যেত। কথাটা হলো, খাওয়া আমার খাওয়া আমি খাবো, আমার ভোট আমি দেব। আমার খাওয়া আমি খাবো, আমার ভোট আমি দিব। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। সবে থাকে, তাহলে যে কোনো ভাবে হোক জায়েদ মিশা পরিষদকে জয়যুক্ত করে আনতে হবে ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াদা থাকতে হবে। দেখি বললে হবে না, দেখি কি হয় না, আমি দেখিতে বিশ্বাস করি না। উপরওয়ালা যদি সামনে থাকেন, একমাত্র আমরা ভয় পাবো উপরওয়ালাকে, তাছাড়া আমরা অন্যভাবে কাজ করে যাব। আমরা যে কোনো ভাবে হোক এই মিশা এবং জায়েদ প্যানেলকে আমাদেরকে জয়যুক্ত করে আনতে হবে। কারণ একটি, যেমন মিশা এবং জায়েদ আমার ছোট ভাই, অন্যরকম জায়েদটা তোমার ছোট ভাই। আজকে যদি জায়েদের জন্মায় করে আমি জায়েদকে ধরে একটা জন্মাতে পারবো, মিশাকে মারতে পারবো, ওদের কাছ থেকে আমি জোর করে অনেক কিছু আদায় করতে পারবো। এবং আমার আদায় করার মূল লক্ষ্য হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, হাউ টু সেভ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিকে কি করে বাঁচানো যায়, এইটা ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। এবং এইটা ওদের মাঝখান থেকে আমি বের করে আনবো, কি করে আগামীতে আমরা এই সকালবেলা আপনি যেরকম করে প্রত্যেকে সকালবেলা 4 বছর সবার মধ্যে
অবশ্যই আমাদেরকে উপস্থিতি প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম। তো ভালো কেমন করছেন? ঠিক আছে। আজকে এই উপস্থিতি আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময়, কারণ আমি মৃত্যু পথযাত্রী ছিলাম। 2012 সালে 5 জানুয়ারি আমি স্ট্রোক করি। আমাকে এই নিশা আমার ভাই, আমার প্রাণের ভাই করে ধরে নিয়ে আমাকে সেই এই নিশা করে নিতে হয়েছে। মারা যেতাম। আপনাদের অনুরোধ আমি অসহায় ভাই, আপনাদের অনুরোধ সবার নিশাকে আমাদের সামনে আমাদের অসহায় আমাদের নাই, আমাদের কোনো গার্জেন নাই, আমাদের কেউ দেখার কেউ নাই ভাই, সব মিথ্যা মরিচিকা। ওই বেকার উঠায় এই জীবন আমাদের বেকার নেওয়ার পরে স্বামীদের মধ্যে তখন আর কেউ মূল্যায়ন করে না, তখন আর কেউ করছিল না ভাই। আপনাদের অনুরোধ আমার বেতন দিবেন না, আমার বেতন। সবাই আসসালামু আলাইকুম। আমি কিন্তু আসলে এত কিছু জানি না যে মিলন মেলা, যাই হোক এসে আমার খুব ভালো লেগেছে। সেজন্য বলছি, আমি আবারও বলছি, আমি নিজে ধন্য আপনাদের সবার কাছে। আমি যাই এই পর্যন্ত পিছিয়ে যাবো, কারণ আমাদের অনেক সময় হয়ে গেছে। অবজেকশন আছে, তার মধ্যে কোনো নোংরামি নষ্ট থাকে। একটা কথা আছে, জলের সঙ্গে জল মেশালে কোনো কথা বলে না, মনের সঙ্গে মন মেশালে অনেক কথা বলে। আজকে প্রত্যেকটা শিল্পীর সঙ্গে মনের শিল্পী একজন আরেকজনের সঙ্গে মন মেশাতে হবে, তাহলে আমরা অনেক কথা বলতে পারবো, অনেক পথ এগিয়ে যেতে পারবো, এমন এক জায়গায় পৌঁছতে পারবো যেখানে অন্য দেশের লোক আমাদের থেকে অবাক হয়ে যাবে। আমি বিশ্বাস করি, আমি হতাশ হই। বাংলাদেশ চলচ্চিত্রে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমরা সবাই এই মিলন মেলায় আমরা উপস্থিত হয়ে আমরা আজকে যদি এই প্রতিজ্ঞা নেই যে আমরা ভালো কিছু করবো, ভালো কিছু আমাদের করতেই হবে, তাহলে আমাদের কেউ ঠেকাতে পারবে না। আমরা ভালো কিছু করবো। আজকে আমার মনে পড়ছে চাষী নজরুল ইসলামের কথা। চাষী নজরুল ইসলাম সে সাহিত্য নির্ভর ছিল। আজকে আমাদের পরিচালকদের কাছে আমাদের চাওয়া যে আপনারা সাহিত্য নির্ভর ছিল। চাষী শুধু সাহিত্য নির্ভর কবি করে যে চাষী নজরুল ইসলাম আছে বলে তার লেখাপড়া সম্পর্কে আমার জানা আছে। আপনারা তার চেয়ে বেশি লেখাপড়া জানেন। আপনারা যদি সাহিত্য নির্ভর ছবি করেন, বাংলাদেশ আবার সরকারি যুগে ফিরে যাবে। আমরা অভিনয় করার একটা সুযোগ পাবো, আমরা প্রমাণ করতে পারবো আমরা যে কোনো শিল্পী যে কোনো দেশে আমরা অনেক অনেক ভালো বলবো। এই মিলন করা আমি এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার শিল্পী আমি আমার ধন্যবাদ সবাইকে। দেরি করেছি একটু, আমরা সবাই রাস্তায় জ্যাম ছিল। আমার উদ্দেশ্যটা সব, আমি চলচ্চিত্রের জুনিয়র সিনিয়র সবাইকে নিয়ে একটি সুন্দর শিল্পী সমিতি গঠন করে চলচ্চিত্রকে সামনের দিকে নিয়ে যেতে চাই। আমার এই জায়গার প্রতি কোনো লোভ লালসা কিছুই নেই। এই কিংবদন্তি মানুষগুলো আমার শ্রদ্ধ, যাকে আমি আমার গার্ডিয়ান, আমার বড় ভাই, যার অশেষ কৃতজ্ঞতা, যার প্রতি মাসুদ পারভেজ সোহেল, যিনি উনি একটু সবাই জানেন ওনার লাইফ স্টাইল সম্পর্কে, তারপর এখানে এসেছেন। সবাই
এসে শামসুজ্জামান প্রবীণতা সবাই এত মানুষের জন্য অসীম ভাইয়ের মতো মানুষ বের হয়ে চলে আসছে ভালোবাসার টানে। আর আপনারা যারা এসেছেন অনেকে সুযোগ পেলে আমাদের ডাকে, আমি আপনাদের সামনে আজকে মাথা ঝোঁকানো ছাড়া আমার আর কিছুই দেওয়া নেই আপনাদের জন্য। আমি শুধু খুবই অভিনয়, আমি খুবই তরুণ, অল্প সময় এসেছি, আর মনে হয়েছে এখানে একটু ভালোবাসা থাকলে অনেক কিছু করা সম্ভব চেয়ারে বসে। যদি আমি নিজের স্বার্থ থেকে, ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে থেকে চলচ্চিত্রের জন্য কাজ করতে চাই, সমিতির জন্য কাজ করতে চাই, শিল্পীদের জন্য কাজ করতে চাই, অনেক কিছু করা সম্ভব। তার প্রমাণ আজকে আপনারা দেখেছেন। আমি নিশা সদাগর, নাদের ভাই, তিনজনের আজকে চেষ্টা, সবাই তো আসেনি সাথে, উদ্যোগে কিন্তু আজকে এই ফসল আপনারা দেখতে পাচ্ছেন। ছোট্ট সময়ের মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে একত্রিত করার, হয়তো স্বল্প সময়ের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। আমরা তো নিজেরা আমাদের ভুল ত্রুটি আপনারা বড় ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। সুযোগ দেওয়ার চেষ্টা করবো আপনাদের সেবা করার, পাশে থাকা। আমি চাই আমার চলচ্চিত্রটা যেন অনেক বড় জায়গায় যায়। আমি যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাবো, আমার বাংলা ছবিগুলো যেন ওখানে চলে। যারা খারাপ অবস্থায় আছেন, কিছু লোক আমরা যারাই আছেন, আমরা তার পাশে দাঁড়াতে পারি। যৌথ ছবির বিরুদ্ধে যে আমাদের শিল্পীকে বেকার করে দেওয়া পায় তারা, আমি আমার চেয়ার নিয়ে আমাকে দুটো ছবি দিল, আমি সব ভুলে গেলাম আমার দেশ, জাতি, আমার শিল্পী সত্তা, সেটা করতে রাজি না। আমি আগে আমার চলচ্চিত্র, আগে আমার চলচ্চিত্রের মানুষগুলো, তারপরে আমি যাই এখান থেকে আজকে আমাকে মানুষ চিনে যায়। আমার ভালো লাগে আজকে এমন সব মানুষগুলো, রিয়াজ ভাই বলেন, পপি, পূর্ণিমা, বাপ্পা ভাই, রুবেল ভাই, নানা ভাই, সর্বস্ব অনেক মানুষ আমাদের ডাকে এসেছেন। এই মানুষগুলো ভালোবাসায় আমি আজকে এসেছেন। আমার বিশ্বাস আপনারা যদি সবাই একত্রিত হয়ে একটা কথা অলওয়েজ মনে রাখেন, আমি আর্মিতে থাকার সময় শিখেছিলাম, যত বাড়বে বিভক্তি তত কমবে শক্তি। যদি একত্রিত হয়ে সামনে আগায় না, একবার ঘুরি চলচ্চিত্রটাকে দেখি না, কোনো কিছুই অসহ্য সাধন করা সম্ভব না। ভাইয়ের কাছে গেলে ভাইয়া আমাকে প্রায় বলে, কি করো তুই এভাবে দোষ, তুই এটা করো, সব পিঠা জিনিস সোজা করে দিই। আমার মনে হয় এখনই আমি নেমে যাই, কারণ তারা এগুলো করে আসছেন। নায়ক রাজা, সোহেলানা, ফারুক, এদের ইতিহাস শুনেছি, সোজা করে দিয়েছে সব পিঠায়। আমরা পারি না কেন? কারণ আমরা রাতের অন্ধকারে গিয়ে কিছু মানুষ বিক্রি হয়ে যায় নিজের স্বার্থের জন্য, যার কারণে আমার চলচ্চিত্রের সামনে এগোচ্ছে না। ওইগুলো বন্ধ করে সবাই যদি একাত্র হয়ে সবাই কিচ্ছু, আমার শিল্পীরা কাজ দেন, আমার শিল্পী ভিক্ষা চায় না, আমার শিল্পী কাজ চায়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 500 থেকে 800 সিনেমা হল ডিজিটালাইজ করে দেন, এপিসি থেকে সার্ভার সিস্টেম করে দেন, এখান থেকে আমি সারা বাংলাদেশে ছবি চালাবো, আমার সমস্ত শিল্পীরা কাজ করবে, কেউ বেকার থাকবে না। আমি ছবি বানাচ্ছি, কারো কাছে হাত পাত করছে, আপনার মেশিন দেবেন, মানে আপনি 1 কোটি টাকা ছবি বানিয়ে আপনার কাছে দেওয়া তাহলে করছে, ওনার ছবি চালাতে হবে, আপনারটা পরে। আপনি প্রথম রাত্রেই টাকা সব তাকে দিয়ে মাথা চুলকাতে বাড়ি চলে গেছেন, ওই লোক আপনার ছবি বানাবে, আর ওখানে বসে ওই শিল্পী চলে না, ওই শিল্পী চলে না। আরে বাংলাদেশ অভিনেতারা সুবিধা দিচ্ছেন করে আমাদের চলবে না, কিভাবে বলতে হবে ভাই? সবাই একাত্রে এগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। সমস্যার পিছনে চিরে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিরের পিছনে চলতে হবে। চলচ্চিত্রের সমস্যা কোথায়, শিল্পী সমিতির সমস্যা কোথায়, এগুলো খুঁজে বের করতে হবে। শিল্পীদের সম্মান বাড়াতে হবে, শিল্পীদের মর্যাদা বাড়াতে হবে, সিনেমার সংখ্যা কেমনে বাড়ানো যায়, চলচ্চিত্র কিভাবে আবার করে দাঁড়াবে, সরকারের কাছে যেতে হবে। শিল্পী সমিতির সামনে দাঁড়িয়ে চিৎকার করে হবে না, এটা সরকারের কান পর্যন্ত পৌঁছাতে হবে যে আমাদের এইটা দরকার। এইটা দরকার হলে আজকে আপনারা দেখেছেন, আমি শুধু আপনার হিসাবে অ্যাপ্লিকেশন করেছি, তাকে অ্যাপ্লিকেশনে স্পেশাল টিম, পুলিশ সব আমাদের পাহাড়ায় চলে এসেছে। তা আমরা কোথায় চলবো? আমরা তো অনেক সম্মানের জায়গায়, আমরা রাখতে পারি না সম্মানটা। আমাদের কি আরেকটা মাসুদ পারবেন হবে, আমাদের একটা ওয়াসিম হবে, আমাদের একটা রিয়াজ হবে, একটা পপি হবে, একটা পূর্ণিমা হবে না। এরা আমাদের আছে, যারা আছেন শিল্পী, বিশেষ রোজিনা, অনেক নাম বলা শেষ করা যাবে না। আমাদের অনেক স্থান শক্তি আছে, আমরা চলেন একত্রিত হই। আমি আপনাদের সাথে কথা দেবো, যদি আমাকে কখনো কোনো ভুল করে থাকে আমাকে ডেকে বলবেন। আমার উদ্দেশ্য সব না, আমি ব্যক্তির সাথে চেয়ারটিকে ইউজ করতে চাই না। পরশুভাই যেটা বলেছিলেন, কোথাও যাইনি, আর্মিতে যাইনি, চাকরি করতে যাইনি, এখানে সেবা করার জন্য বলে আছে। ভালো লাগে সবাইকে দেখে, এখান থেকে তো মানুষজন চিনে আছে।
আসসালামু আলাইকুম। এটা তো কম্বল, আপনি এনে দেখলে তো লজ্জা পাবেন। আমি তো এটা ফেসবুকে দেবো যে কম্বল নিতে দাঁড়াইছে। বন্ধ করেন না। আপনি নিন না, আপনি নিশা ওইভাবে দিও গণহারে দেওয়া দর্শক ভালো হয়, সবাই ভালো বলে পড়া যাবে রাস্তা ক্লিয়ার করেন না, রাস্তা ক্লিয়ার করেন না। কথা ছিল অসহায়কে দেবে, আর এখন সবগুলো ভালো ভালো আচ্ছা রাখেন না ভাই, আস্তে আস্তে রাখে রাখে
এই তা আপনি নিচে এদিকে যান আবার যান না নিচে না আবার ঢোকেন কোথায় উল্টা যায় না আপনাকে কি বলা হচ্ছে গায়ে লাগে না বলছি আমি সবাই কাঁদতাম পরে যাবেন তারও তো কতগুলো গেল আপনি দেখেন না আরো তিনটা আচ্ছা কি হয়েছে আপনার কি এখন কি সেটা নিয়ে করেন কেন আমি হেলে আপনারা ওনারা আমাদের লোক না শিল্পী আছে একটাও নাই আর নাই ওই লাইনে একটাও নাই এই কি হয়েছে আপনি ঢুকবেন আপনারা ঢুকবেন নাহলে সবাই কেন দাঁড়ান আমরা ঢুকবেন নিয়ে গেছেন তো তো আর কি আর কানে এসে কেন পরে কথা বলেন একটু সাইড দেন ঠিক আছে আচ্ছা সবাই চিনে যান যান কি করবেন যান যান আপনি একবার নিয়ে গেল মনে হচ্ছে আমার কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি হয়েছে চুপ কি হলো এগুলো এই সব দেশি আর গরম তোমার কি এগুলো সবাই শুনেন ওই যেমন একটা করে মহিলা হয়েছে এসে ওটা থাকে না ভাই এগুলো সব বাহিরে পাবলিকের খেলার পালা ভাই তুই কি করবি কম্বল দিয়ে আরে আর এখন এই যে ওই পিছন দিয়ে কোনগুলো নিয়ে যেতেছে পিছনে কি করতেছে আর এই মিশা ভাই ওই পিছন দিয়ে দেখেন ওই যে ওদিক দিয়ে কতটি নিচে ওখানে মহিলা
$5 লাখ টাকার ফোন আসতে আরে এই আহারে এই ভাই মামা জাহিদ ভাই এ যাইছা আচ্ছা যাই দিছে তো এই কারে না আমি দেখছি যা এই এই তোর হাতে নেটটা আছে এই 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 কি রে ছোট লোক গরিব দেখি কিছু দেন আরে গণহারে সব বড়রা পাইছে সব বড়রা দেখি কিছু দেন যেগুলো গরিব চেহারা ওগুলো দেন যেগুলো পাইব কথা ছিল অসহায় নিবে আর এখন সব এই তো ওই যেগুলো এর ভিতরে আছে ওই যে এই এটা কি অসহায় মানে এজিয়াম দিয়ে আছে যে আর নাই গরিব চেহারা আপনার কি এ স্যার স্যার আপনার লোক আছে নি আর না মানে করে আছে নাকি ওই সালারে থাকলে তো ওই তো জানো নাই শুনেন এই জাহিদ ভাই এই জাহিদ ভাই আরে করে শেষ শেষ আমার কম্বল কোথায় গেল আমার কম্বল দিতে হবে কে নেবে কম্বল ওই কম্বল কেটে নেবে চিল্লান আমি দৌড়ছি এটার ভিতরে সব আছে সব আছে এটার ভিতরে টেনিস এই বদি কয়টা নিছে আমার লাগলা আমি